বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদেরকে পড়াচ্ছিলাম যে ডেফিনিশনটা, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এই ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি যে ইফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স is equals to capital F of x over an interval a b, then integration of a to b f of x dx equals to capital F of b minus capital F of a। এই ডেফিনিশন আমরা অলরেডি আগে পড়েছি, কিন্তু আজকে নতুন করে আবার শিখলাম। কিভাবে পড়েছি সেটা আমরা একটু দেখব। তোমরা যেমন, আমি একটি এক্সাম্পল দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ সাপোজ e to the power 2x dx, আর এটার রেজাল্ট কত? গত ক্লাসে মনে হয় পড়িয়েছিলাম। কেউ কি বলতে পারবে এর রেজাল্ট? এনিবডি? ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার টুয়াইস এক্স ডিএক্স, এটা গত ক্লাসে খুব সুন্দর করে পড়িয়েছিলাম। এটা ছিল 1/2 ই টু দ্য পাওয়ার টুয়াইস এক্স। একটু একটু পড়তে হয় আর কি। এখন এইটার ইন্টিগ্রেশন, এটা আমরা জানি প্লাস সি দেইনি, প্লাস সি দিতে হয়, কিন্তু আমরা দেইনি অন্য একটা এক্সাম্পল করার জন্য। তাহলে আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রেশন করি, সাপোজ 0 to 1 ই টু দা পাওয়ার টুয়াইস এক্স ডিএক্স, এই যে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটাই হলো ক্যাপিটাল এফ অফ এক্স, অর্থাৎ এর যে রেজাল্ট সেটাই হলো ক্যাপিটাল এফ অফ এক্স। সংজ্ঞা মতে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ জিরো। ওয়ান কোনটা? ওয়ান হলো আপার লিমিট ওয়ান আর লোয়ার লিমিট জিরো। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখেছি ক্যাপিটাল এফ অফ ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ জিরো। তো ক্যাপিটাল এফ অফ ওয়ান, এটা রেজাল্টটা কত হবে? অর্থাৎ এই ক্যাপিটাল এফ অফ এক্স হলো এই রেজাল্টটা, এখানে এক্স এর মান ওয়ান বসো, আর ক্যাপিটাল এফ অফ জিরো হলো এইটাই, এক্স এর মান জিরো বসো। তাহলে আমাদের কি আসতেছে? যখন ওয়ান বসাই তাহলে হয় হাফ ই টু দা পাওয়ার মাইনাস হাফ ই টু দা পাওয়ার, অর্থাৎ এক্স এর মান ওয়ান বসালে হয় ই টু দা পাওয়ার টু, আর এক্স এর মান জিরো বসালে হয় ই টু দা পাওয়ার থ্রি। আর আমরা জানি ই টু দা পাওয়ার জিরো সমান ওয়ান, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসতেছে 1/2 স্কোয়ার মাইনাস 1/, আচ্ছা 1/2 যদি কমন নেই, 1/, যদি টু কমন নেই তাহলে হয় ওয়ান। এই হলো answer। কি করেছি? ই টু দা পাওয়ার জিরো হলো ওয়ান, আর তাহলে দুই জায়গায় হাফ আছে, হাফ কমন নিলে স্কোয়ার মাইনাস, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো হাফ ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা যদি প্রশ্ন করি একটি দুটি, এটা কিন্তু পারতে হয়। যেমন এই ইন্টিগ্রেশনটা তো পড়িয়েছি, পাঁচটা ইন্টিগ্রেশন যে পড়িয়েছি না, এর মধ্যে এটা কয়েকবার পড়িয়েছি। তারপরেও যদি আমরা অ্যান্সার না করতে পারি, তাহলে অবস্থা কি হবে আমি বলতে পারবো না। কারণ এগুলি আসলে তো বলবা স্যার কিছুই পড়ায়নি, এটা আসতে হতে পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা যাই হোক, এই সংজ্ঞাটা আমাদের কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে। আশা করি তোমরা পারবে, তোমাদের সেই এনার্জি আছে। আমি এখন আরো কয়েকটা ডেফিনিশন পড়াচ্ছি। যেমন ফার্স্ট অফ অল, অড ফাংশন। ইফ f of minus x equals to minus f of x, then
f of x is all and odd function। এটা হলো অড ফাংশনের সংজ্ঞা। যদি f of minus x equals to minus f of x হয় তাহলে f of x is called an odd function। এটা আমাদের পরীক্ষায় থাকে, অড ফাংশন কাকে বলে। একটা ছোট্ট সংজ্ঞা পড়ালাম। আর একটি সংজ্ঞা হলো ইভেন ফাংশন। ইভেন ফাংশন ঠিক এইটার মতোই, ডেফিনিশনটা হলো এই টাইপের, ইফ f of minus x equals to f of x, then f of x is called an even even function। তাহলে আমরা এখানে কয়টি সংজ্ঞা শিখলাম? দুটি সংজ্ঞা, অড ফাংশন, ইভেন ফাংশন। আর এখানে একটা সংজ্ঞা শিখলাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। তাহলে ছোট ছোট তিনটি সংজ্ঞা শিখেছি, তিনটি সংজ্ঞায় পরীক্ষায় আসবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শিখে নাও। এবার এইখানে যে দুটি সংজ্ঞা আমরা দেখালাম, এই দুটি সংজ্ঞাকে একটু ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব এক্সাম্পল দিয়ে, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা তাহলে চলো, মনে করো এক্স স্কোয়ার কজ এক্স, এই ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন, এটা যাচাই করো। একটি ফাংশন নিয়েছি এক্স স্কোয়ার কজ এক্স, এটা এই অড বা ইভেন টেস্ট করে দেখবো ফাংশনটা কি হয়। তাহলে কন্ডিশনটা হলো এভাবে ধরবো, লেট f of x equals to x square cos x। সুতরাং f of minus x equals to কত, এই যে দেখো ফর্মুলা অনুযায়ী f of minus x বের করব। তো f of minus x কত হবে? ফাংশনের যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা মাইনাস x বসাবো, মাইনাস x হোল স্কয়ার cos of minus x। তাহলে মাইনাস x হোল স্কয়ার এর রেজাল্ট কি হয় সাজ্জাদ আহমেদ বলতে পারবে? মাইনাস এক্স হোল স্কয়ার এর রেজাল্টটা কি হয়? কেহ কি বলতে পারবে? স্যার এক্স স্কোয়ার। এক্স স্কয়ার, ভেরি গুড। আর আমরা জানি 9 10 এ পড়েছো cos অফ মাইনাস এক্স সমান cos এক্স, এটাও মাইনাসটা থাকে না। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এক্স স্কয়ার cos এক্স। তো এক্স স্কয়ার cos এক্স মানে কি f অফ এক্স, তাহলে এটা হলো f অফ এক্স। তাহলে আমরা কি পেলাম? f অফ মাইনাস এক্স সমান f অফ এক্স। তাহলে কোন শর্তটা মেনেছে, উপরেরটা না নিচেরটা? উপরেরটা হলো f অফ মাইনাস এক্স সমান মাইনাস f অফ এক্স, আর নিচেরটা হলো f অফ মাইনাস এক্স সমান f অফ এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের সম্পর্কটা সঠিক হয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা কি বলতে পারি, এই ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন? ইভেন ফাংশন। ইভেন ফাংশন, ভেরি গুড। সুতরাং আমরা লিখবো এক্স স্কোয়ার cos x is an even function। প্রশ্নটা কেমন হতে পারে? এই যে উত্তরটা তো লিখলাম, প্রশ্নটা হয় এই টাইপের যে show that x square cos x
is an even function। এটা আমরা প্রমাণ করব। তাহলে যখন আমরা এটা পেয়ে যাব, তারপর লিখবো এত ইজ অ্যান ইভেন ফাংশন। তাহলে কোন একটা ফাংশন যদি পরীক্ষায় আসে আর এইভাবে যদি বলা হয়, দেখাও যে ফাংশনটা অড ফাংশন অথবা ইভেন ফাংশন, আমার মনে হয় তোমরা পারবে। আমি কয়েকটা কাজ দিচ্ছি, এগুলি তোমরা চেষ্টা করো। মনে করো এক্স ইন্টু ই টু দা পাওয়ার, সরি, এক্স সাইন এক্স, এক্স কিউব সাইন স্কোয়ার এক্স, এগুলি একটু টেস্ট করবে। হ্যাঁ, আর হলো 2x³ মাইনাস 5x, এই তিনটা ফাংশন দিলাম, 1 2 3। এগুলি এটার মতো করে টেস্ট করে দেখবে, লিখে গ্রুপে জমা দিবে। তাহলে বোঝা যাবে যে না তোমরা পারছো। ভুল হলেও কোনো সমস্যা নেই, ভুল করো কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিব। তোমরা পোস্ট দিবে, দেন আমি তোমাদেরকে ঠিক করে দিব। এখন আমরা এই অড ফাংশন এবং ইভেন্ট ফাংশন শিখলাম, তার কতগুলি একটা এক্সাম্পল শিখলাম, আরো এক দুটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, সেগুলি তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই চলবে। আরো কিছু সংজ্ঞা আমরা শিখবো এখন। এর মধ্যে হলো প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস। একেবারে ডিরেক্টলি অনেক সময় পরীক্ষায় আসে, ডেফিনিট ইন্টিগ্রালের বৈশিষ্ট্য। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, ইন্টিগ্রেশন a to b f of z d theta। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি টাইপের? ইন্টিগ্রেশনের প্যাটার্ন সেম, জাস্ট চলকটা এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে টি, টি এর পরিবর্তে আলফা। এইভাবে চলক পরিবর্তন করলে ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না। এটা হলো 1 নম্বর প্রপার্টি। আশা করি তোমরা এটা লিখবে ভালো করে, তাহলে বুঝতে পারবে কি বলতে চেয়েছি। 2 নম্বর প্রপার্টি হলো ইন্টিগ্রেশন a to b f of x dx is equals to minus b to a f of x। এটা হলো 2 নম্বর প্রপার্টি। প্রপার্টিটার কনসেপ্ট হলো, আমরা যদি সীমানা পরিবর্তন করি, এখানে ছিল এ, উপরে ছিল বি, আর ঘুরিয়ে দিয়ে আমরা লোয়ার লিমিট দিলাম বি, আপার লিমিট এ, এই যে সীমানা পরিবর্তন করলাম, এই জন্য একটা মাইনাস সাইন দিতে হবে। এটা হলো 2 নম্বর প্রপার্টি। সোহাগ মনে রাখতে পারবো? তিন নম্বর প্রপার্টি হলো ইন্টিগ্রেশন a to a f of x dx সমান 0। অর্থাৎ আপার এন্ড লোয়ার লিমিট যদি সেম হয়, তাহলে যে কোনো ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে শূন্য। এই তোমরা যারা ক্লাসে আছো একটু মাইক্রোফোন অন করো তো দেখি, সবাই মাইক্রোফোন অন করো। जी सर। জি স্যার। ক্লাসে তো 12 জন আছো, মাইক্রোফোন অন করো দেখি কয়জন। এই যে
4-5 জন আছো আর বাকিরা শুধু ক্লাস অন করে চলে গিয়েছে। জি স্যার আছি। না না, সেই 4-5 জনের কথাই বলছি। আমি তো মাইক্রোফোন অন রাখতে বলছি, অফ করিও না। আমি দেখতে চাচ্ছি কারা কারা আমার ক্লাস করতেছে। আমি একটা স্ন্যাপশট নিচ্ছি, কারণ শুধুমাত্র অ্যাটেন্ডেন্স দিলে তো হবে না বাবা, মানে একটু, হ্যাঁ, একটু কাজ করতে হবে। তো থাকলে না প্রশ্ন করা যায় যে প্রশ্ন করলাম। হৃদয়, তোমার যে কোনো একটা অফ রাখো। ওকে, আমি একটু চেক করে নিলাম কারা কারা ক্লাস করো। এবার মাইক্রোফোন বন্ধ করে দাও। তো 3 নাম্বার প্রপার্টিটা হলো, যদি আপার লিমিট লোয়ার লিমিট সমান হয় কোন একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? 0। এটা হলো 3 নাম্বার প্রপার্টি। প্রপার্টি গুলো কিন্তু একটু মেমোরিতে নিতে হবে, তারপর পরীক্ষায় আসলে লিখতে হবে। এবার আসো 4 নাম্বার প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 to a f of x dx equals to integration 0 to a f of a minus x dx। এটা হলো 0 to a f of x dx equals to 0 to a f of a minus x dx। এই হলো 4 নাম্বার প্রপার্টি। 5 নাম্বার প্রপার্টি হলো ইন্টিগ্রেশন a to b f of x, sorry, f of a plus b minus x dx is equals to a to b f of x dx। 4 এবং 5 একই রকম, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি। এখানেও কিন্তু 0 to a, a এবং শূন্যের যোগফল। এখানে হলো a প্লাস b, লোয়ার লিমিট আপার লিমিট যোগ করার পরে x মাইনাস দিয়েছি, ইন্টিগ্রেশনটা সমান হয়েছে। এটা একটা প্রপার্টি, আমরা প্রপার্টিটা প্রমাণ করে দেখাবো। আরো দুটি প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলি আমরা লিখে নিচ্ছি, তারপরে প্রমাণ করব কয়েকটা প্রপার্টি। যেমন নাম্বার 6, ইন্টিগ্রেশন a to b f of x dx equals to a to c f of x dx plus c to b f of x dx। এখানে শর্ত হলো c must be lies between a to b, অর্থাৎ সি পয়েন্ট যদি এ এবং বি এর মধ্যবর্তী এলাকায় থাকে, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে এইভাবে লেখা যাবে। এটার একটা এক্সাম্পল দেই, নগদে বুঝতে পারবে। মনে করো আমাদের একটা ফাংশন হলো এই এফ অফ এক্স, এখান থেকে এটা এ আর এখানে এসেছে এটা বি। এ থেকে বি এর ইন্টিগ্রেশন করলে আমরা এই পুরো এরিয়াটা পাবো, কিন্তু এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় যদি আমরা সি নেই, এটা হলো সি, তাহলে সিটা আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যবর্তী এলাকায় আছে। তাহলে ইন্টিগ্রেশনটা 2 ভাগে ভাগ করা যাবে। একটি ভাগ হবে এ থেকে সি, এই যে এ থেকে সি এফ অফ এক্স, আর একটি ভাগ হবে সি থেকে বি, সি থেকে বি আসলে। তাহলে এই দুটা এরিয়া যোগ করলে একই রেজাল্ট আসবে। দেখো বুঝতে পেরেছো কিনা? 6 নাম্বার প্রপার্টি, স্যার আরেকবার একটু f বললে of x ভালো হতো স্যার। dx সমান a to c স্যার f of আরেকবার x যদি plus c to b f of x dx। মাথায় কাজ করে? না স্যার। হ্যাঁ মিঠুন, বুঝতেছো? স্যার আরেকবার একটু বলে দেন তো স্যার, মানে আপনার মানে আরেকবার ভয়েস বুঝাবো? কোয়ালিটিটা একটু লো ছিল আচ্ছা, তো স্যার, ভেরি গুড। কেটে কেটে আসছিল। একটি ফাংশন, এটার নাম হলো এফ অফ এক্স। ফাংশনটা আমরা এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করব। এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করলে এই এলাকাটা আর এই এলাকা, পুরো এলাকাটা আসতো। এখন আমরা এটাকে 2 ভাগে ভাগ করেছি, সি বিন্দুটা এ এবং বি এর মধ্যে নিয়েছি। তাহলে এ থেকে সি নিলে এই এরিয়াটা পাবো, এই প্রথম ইন্টিগ্রেশন।
আবার সি থেকে বি নিলে এই দ্বিতীয় ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা আসবে। এইভাবে আমরা দুইটা এলাকা পেয়েছি। তাই এটা হলো থিওরির এক্সাম্পল। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো। এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটাই পরীক্ষায় আসে। আমরা মনে করো তোমাকে প্রশ্ন করা হলো এই টাইপের যে ইভালুয়েট integration of 0 to 3 f of x dx, where f of x equals to 1 plus 2x যখন x এর মান greater than 1, আর হলো মনে করো e to the power x যখন x এর মান less than or equal 1। একটা প্রশ্ন দিয়েছি এখানে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় ছিল, আছে, থাকবে। প্রশ্নটা কি? একটা ইন্টিগ্রেশন করব 0 থেকে 3 পর্যন্ত সীমানা f of x এর ইন্টিগ্রেশন। আর f of x এর মান দেওয়া আছে দুইটা। একটি মান 1 প্লাস 2x, এটা কখন? যখন x এর মান 1 এর চেয়ে বড়। আর একটি মান e টু দা পাওয়ার x, কখন? যখন x এর মান 1 এর চেয়ে ছোট অথবা 1 এর সমান। এখন প্রশ্ন, এই যে ব্রেকিং পয়েন্ট দেওয়া আছে, সেই ব্রেকিং পয়েন্টটা কোনটা? সেটি হলো 1। এই ব্রেকিং পয়েন্ট, এই 1 পয়েন্টটি, এক বিন্দুটি এই সীমানার মধ্যে আছে কিনা, 0 এবং 3 এই এলাকার মধ্যে এক বিন্দুটা আছে কিনা, এই স্যার আছে কথাটা স্যার। বোঝা যায়? আছে? বোঝা যায় না? জি স্যার, আছে তো থাকার। আছে। আমি যদি এটাকে 1 ধরি আর এটাকে 3 ধরি, সরি এটা 0 ধরলাম, সে ফর এক্সাম্পল, আমরা আরেকটা নতুন বোঝানোর জন্য আরেকটা নতুন চিত্র নেই। আমাদের ধরো এটা এফ অফ এক্স, আর এটা হলো 3, এটা 0, এটা 3, আর এটা হলো 1। আমার প্রশ্ন, 0 থেকে 3 সীমানা দেওয়া আছে, 0 থেকে 3, আর এক বিন্দুটা এখানে প্রশ্নে দেওয়া আছে। তাহলে এক বিন্দুটা 0 আর 3 এর মধ্যে অবস্থিত, এটা বোঝা যায় কিনা, তোমার জি মাথায় স্যার, কাজ আছে করে তো স্যার। কিনা? না কাজ করলে কিন্তু হবে না, আরো কাজ আছে। ধরে নিলাম তুমি বুঝতে পেরেছো, জি স্যার 1.0 আর 1 এর সরি 0 এবং 3 এর মধ্যবর্তী এলাকায় আছে। এটা বুঝতে পারলে আমাদের এই অঙ্কটা আমরা পারবো। তাহলে দেখো আমরা কিভাবে এই প্রবলেমটা থিওরি দিয়ে সলভ করি। সলিউশন, ইন্টিগ্রেশন অফ 0 to 3 f of x dx। আমাদের ফাংশনটা যেহেতু 1 ইজ এ ব্রেকিং পয়েন্ট, সো আমরা 1 পয়েন্ট এটা ভাঙবো। একটি লিখবো 0 to 1 f of x dx, আরেকটি হবে 1 to 3 f of x dx। দুই ভাগে ভেঙেছি অ্যাকর্ডিং টু প্রপার্টি। প্রপার্টি অনুযায়ী আমরা এই ভেঙেছি। 0 থেকে 3 এর মধ্যে 1 পয়েন্ট আছে, প্রশ্নে দেওয়া আছে, তাই আমরা এইভাবে ভাঙতে পারি। এখন কি করব? এখন কাজ হলো 0 থেকে 1 এর মধ্যে কোন ফাংশনটা নিব, 1 প্লাস 2x নিব না ই টু দা পাওয়ার এক্স নিব, এটা নির্ভর করবে এটা কোনটা নিব। যেমন আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 2x ইপিটি নিলে পাওয়ার x এক্স। এর মান 1 এর চেয়ে বড়, আর 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট হলে ই টু দা পাওয়ার এক্স। আর এখানে হলো 0 থেকে 1 পর্যন্ত। তাহলে কি উপরেরটা নিব না নিচেরটা নিব? নিচেরটা। নিচেরটা নিব, এটা একজনে বলেছো, সবাইকে এটা জানতে হবে, অন্যথায় তোমার হবে না। তাহলে রেজাল্ট কি আসতেছে? 0 থেকে 1 এর মধ্যে এফ এক্স এর মান নিব নিচেরটা, ই টু দা পাওয়ার এক্স ডিএক্স। আর 1 থেকে 3 এর মধ্যে এফ অফ এক্স এর মান হবে উপরেরটা, 1 প্লাস 2x।
আর এই পড়ালেখাটা হলো হলো ইন্টারপেলের একেবারে শুরুর দিকে আমি একটু করে পড়িয়েছি। এখন ই টু দা পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। ই টু দা পাওয়ার এক্স এইভাবে লিখবা, উপরে 1 নিচে 0। আর এটাই হলো ক্যাপিটাল এফ অফ এক্স। 1 এর ইন্টিগ্রেশন এক্স আর 2x এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার। এটা আর আমি বুঝাবো না, এগুলি পড়িয়েছি গত ক্লাসে, গত ফ্রাইডে তো পড়িয়েছি। কিভাবে 1 এর ইন্টিগ্রেশন এক্স সেটা মনে হয় ক্লাসে সুন্দর করে বলেছিলাম। আর 2x এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাও। এক্স এর মান 1 বসালে হয় ই টু দা পাওয়ার 1 মাইনাস ই টু দা পাওয়ার 0। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস আপার লিমিট 3 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কত হলো? ই টু দা পাওয়ার 1 মানে ই, আর ই টু দা পাওয়ার 0 মানে 1, প্লাস 9 আর 3 12 মাইনাস 2। আমাদের কি রেজাল্ট হলো? 12 থেকে 3 বাদ দিলে 9, আমাদের রেজাল্ট আসছে ই মাইনাস 9। এটি আমাদের অঙ্কটার অ্যান্সার। পুরো অঙ্কটাই এখানে আছে, প্রশ্ন ডানে উত্তর বামে। আমি মাইনাস না অনেকে প্লাস বলবে হবে স্যার? স্যার আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ অবশ্যই, তুমি বলার আগে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনটা করতে হবে আমাদের এই টাইপের একটা ফর্মুলা দিয়ে। অর্থাৎ খেয়াল করে দেখো, অঙ্কে থাকবে একটা ব্রেকিং পয়েন্ট। সেই ব্রেকিং পয়েন্ট দিয়ে আমরা ভেঙে লিখেছি 0 থেকে 1, 1 থেকে 3। এই সীমানার মধ্যবর্তী এলাকার ফাংশনটা তোমরা কিছু কিছু বুঝতে পেরেছো। যারা বুঝোনি, যারা বুঝেছো তাদের কাছ থেকে শিখে নেবে। আর ঠিক একইভাবে 1 থেকে 3 এর মধ্যে ফাংশন যে এটা এসেছে এটা লিখেছি। তারপরে ই টু দ্য পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করেছি, তার ইন্টিগ্রেশন করেছি, আপার লিমিট বসিয়েছি 1, লোয়ার লিমিট 0। এখানকার ইন্টিগ্রেশনে আপার লিমিট 3, লোয়ার লিমিট 1 বসিয়ে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি ই মাইনাস 9। এই স্যার টাইপের ই অঙ্ক। মাইনাস 9 হবে নাকি স্যার ই প্লাস 9 হবে? ও সরি, ই প্লাস 9, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ ই প্লাস 9, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি তোমরা এই টাইপের অঙ্ক পারবে। আমি মনে হয় 6টা প্রপার্টি অলরেডি আলোচনা করেছি, আমার আরেকটি প্রপার্টি বাকি আছে। এটা তো একটা এক্সাম্পল নিয়েছি। 7 নাম্বার যে প্রপার্টিটা আছে, প্রপার্টি নাম্বার 7, সেটি হলো ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু, এর দুটি রেজাল্ট। একটি হলো 0 when f of x is an odd function, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হলো 0 কখন? যদি ফাংশনটি অড ফাংশন হয়। আর আরেকটি হলো 2 টাইমস অফ 0 টু a f of x dx, যখন f of x is an ইভেন ফাংশন। আমরা কিছুক্ষণ আগে অড আর ইভেন ফাংশন নিয়ে আলোচনা করেছি। তাহলে এই অড ইভেন দিয়ে আমরা একটা প্রপার্টি দেখালাম, এর জন্যই কিছুক্ষণ আগে দিয়েছিলাম। যদি ফাংশনটা অড ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। আর যদি ফাংশনটি ইভেন ফাংশন হয় ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 2 টাইমস অফ 0 টু a। 0 is the midpoint of the interval. This is known as symmetric limit, মাইনাস a থেকে a। নেগেটিভ দিকে যতটুকু, পজিটিভ দিকে ততটুকু। এই সিমেট্রিক লিমিট হলে মিডল থেকে আপার লিমিট পর্যন্ত নিয়ে রেজাল্ট আসবে কখন? যদি ফাংশনটা হয় ইভেন ফাংশন। চলো এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হবে। মনে করো মাইনাস π/2 থেকে π/2, মাইনাস π/2 থেকে π/2, x³ cos x dx। এটা একটি ইন্টিগ্রেশন, দুইটা ফাংশনের গুণাকারে আছে। এখন এই ফাংশনটা আমরা টেস্ট করব।
এই ফাংশনটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এই ফর্মুলা দিয়ে করব, আর যদি অড ফাংশন হয় উপরের রেজাল্ট হবে 0। তাহলে আমরা এইভাবে লিখবো যে লেট f of x equals to x cube cos x। সুতরাং f of minus x equals to minus x whole cube cos of minus, আর এটা হলো minus x cube cos x minus f of x। তাহলে আমরা কি পেলাম? f of minus x সমান minus f of x। কি বুঝতে পেরেছি? জি স্যার, হ্যাঁ, অড হবে স্যার এটা। ইয়েস ইয়েস ইয়েস, অড ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি? therefore x cube cos x is an odd function, রাইট? তাহলে অড ফাংশন হিসাবে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কত? 0। কিছুই করা লাগবে না, ইন্টিগ্রেশনের ডাইরেক্ট 0। তবে এটা আলোচনা করে দিতে হবে। এটা আলোচনা না করে 0 বসালে কোনো নাম্বার পাবে না, আর এটা আলোচনা করে দিলে পুরো নাম্বারটুকু তুমি পাবে। এই হলো অড ইভেন ফাংশনের এক্সাম্পল। আর যদি ইভেন ফাংশন হয় তাহলে 2 টাইমস অফ 0 টু a f of x dx হবে, তখন ইন্টিগ্রেশন করে করা লাগবে। আমরা এতক্ষণ তোমাদেরকে আলোচনা করে দিয়েছি আহ 3টি সংজ্ঞা, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, তারপরে অড ফাংশন, ইভেন ফাংশন, আর 7টা প্রপার্টি আলোচনা করেছি। পরীক্ষায় আসে এরকম একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা লিখে দিচ্ছি কেমন হয় যেন তোমাদের মিস না হয়। ধরো কোশ্চেন, রাইট ডাউন এনি 5 properties of definite integrals। প্রশ্নটা কি? 5টি বা 4টি বা 6টি ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি বা বৈশিষ্ট্য লিখো। আমরা কিন্তু শিখিয়েছি 7টা, তো 7টাও আসতে পারে, 4টাও আসতে পারে, 5টিও আসতে পারে। তা উত্তর কি হবে? ওই যে নাম্বারিং করে 1 2 3 করে শিখিয়েছি, সেটা থেকে তোমরা দেখে দেখে অর্থাৎ মুখস্থ করে প্র্যাকটিস করবে, এইভাবে আসে। আমি দেখতে পেয়েছি গত সেমিস্টারও কিন্তু এসেছিল। আশা করি তোমরা এটা শিখবে। প্রশ্নে দেখো খেয়াল করে, এই আসছে এক্সপ্লেন ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, অড ফাংশন, ইভেন ফাংশন, 3টাই পড়িয়েছি। আর আর তারপরে 4টা প্রপার্টি লিখো, সেই 4টা প্রপার্টি আমরা শিখিয়েছি এতক্ষণ। এছাড়া এক্সাম্পল দিতে গিয়ে আমি এখানে 2টি অঙ্ক আছে ডেফিনিট ইন্টিগ্রালের, এই 2টি অঙ্কের একটা অঙ্কের মতো আমি করিয়েছি, আরেকটি অঙ্ক করে দেইনি, এখন করে দিব। তবে যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে পড়বে, মুখস্থ করবে, বোঝার চেষ্টা করবে। এতক্ষণ থিওরি পড়িয়েছি, এগুলো একটু মনে রাখতে পারবে। এখন আমরা কয়েকটা প্রবলেম শিখাবো, এই প্রবলেমস গুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। খুব বেশি পড়তে হবে না, ভালো রেজাল্ট করতে হলে একটু করে পড়বে। যেমন কয়েকটা ইন্টিগ্রেশন আমরা এরকম আসতে পারে যে ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2, ওকে, sin কিউব থিটা cos থিটা d থিটা। এটা হলো 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 sin কিউব থিটা cos থিটা d থিটা।
এই টাইপের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, দিয়ে দিলাম। 2 নাম্বার, আমি গত ক্লাসে 5 নাম্বার যে মেথড ছিল সেই মেথডের একটা অঙ্ক দিচ্ছি। 5 নাম্বার মেথডটা ছিল এই টাইপের, যে মনে করো x+1 আর স্কোয়ার রুট অফ 1 - x dx। এই 5 নাম্বারের এই টাইপের মেথড আমি এখানে সীমানা দিয়ে দিব। সীমানাটা একটু হিসাব করে দিতে হবে। আহ একটু হিসাব করে নেই কত দিলে মিলতেছে। আমরা যদি সে ফর এক্সাম্পল প্রথমে -3 নেই, তাহলে প্রথমে -3 নিচ্ছি, তাহলে -3 নিলে হয় 4 2। তারপরে -3 থেকে আহ তারপরে -8, -8, -3 থেকে -8 হলো সীমানা। অঙ্কটা হলো এটা। এটা আমরা করব, যেহেতু এই অঙ্কটা কিন্তু গত শুক্রবার ক্লাসে 5 নাম্বার মেথডে ছিল। কিভাবে যেন করতে হয় কারো মনে আছে? সেটি হলো বর্গমূলের টার্মটাকে ওয়াই ধরতে হয়, ধরার পরে ডিফারেন্সিয়াল করতে হয়, পাশের মানটা বের করতে হবে, আবার সীমানা পরিবর্তন করতে হবে। এটা হলো দ্বিতীয় অঙ্ক। আর তৃতীয় অঙ্কটা হলো, গত ক্লাসে আমরা এরকম একটা অঙ্ক শিখিয়েছিলাম যে x+1/3 - 2x dx। এরকম একটা অঙ্ক শিখিয়েছি না? হ্যাঁ, স্যার, হ্যাঁ। তাহলে আমরা এই টাইপের একটা 4 অঙ্ক নাম্বার দিয়ে অঙ্কটা। দিই। ধরো এটা সীমানা দিয়ে দিলাম। সে ফর এক্সাম্পল সীমানাটা হলো আহ 0 থেকে 1 দিয়ে দিলাম। কয়টা দিলাম? 3টি অঙ্ক দিলাম। এই 3টা মডেলই আজকে 3টা অঙ্ক করাবো। এই 3টারই প্র্যাকটিস করবে, আর বেশি লাগবে না। তাহলে এই সেটের পুরো 10 নাম্বার তোমরা পেয়ে যাবে। চলো আমরা এই 3টি প্রবলেম পর্যায়ক্রমে সলভ করি। প্রথমে আসো 1 নাম্বার প্রবলেম। অথবা আমরা প্রথমে 3 নাম্বারটা করে নিতে পারি, যেহেতু দেওয়া আছে। এই অঙ্কটা করতে হলে আমাদের যে কাজটা করতে হবে কি যেন বলেছিলাম, কারো কি মনে আছে? ক্লাসে কিন্তু জি স্যার, করেছি। নিচেরটা সমান হতে হবে। ইয়েস ইয়েস, মনে আছে, থ্যাংক ইউ। আমরা করেছিলাম এরকম 0 থেকে 1। প্রথমে নিচের যে টার্মটি ছিল 3 - 2x, সেই টার্মটা উপরে লিখেছি 3 - 2x। লিখার পরে আমাদের তো এই -2x এর সাথে এমন একটা রাশি দিয়ে গুণ করব। আমি আবার বলছি, চলক হলো -2x। দেখো, -2x এর সাথে এমন একটা রাশি গুণ করব যেন গুণফল কি হয়, এক্স হয়। এটা হলো মনে রাখার বিষয়, এটা তো মিলাইতে হবে। তাহলে -2x এর সাথে এমন একটা কিছু গুণ করব যেন গুণফল হয় উপরের চলকটার সমান। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত আসে? ওয়াই এর মান কে পারবে? -1/2। দেখো ওয়াই এর মান আসে -1/2। তাহলে আমরা -1/2 দিয়ে গুণ করব। তাহলে -1/2 আর -2x কাটাকাটি করলে হয় এক্স। কিন্তু এই যে -3/2 এটা উপরে ছিল না, এজন্য আমরা লিখবো +3/2। আবার এখানে আছে +1। এইভাবেই কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। অর্থাৎ নিচের টার্মটা উপরে লিখবো, লিখার পরে যে -2x এর সাথে এমন একটা কিছু গুণ করব যেন উপরের এক্স এর সমান হয়। এটা যদি এইভাবে মনে না রাখতে পারো, অঙ্কটা কিন্তু পারবে না। সো ওই মানটা বের হয়েছে -1/2, এই -1/2 দ্বারা গুণ করব।
এখন আমরা সেপারেট করব, দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে যদি ভাগ করি, এটা যোগ করলে হয় 5/2। আমাদের দুই ভাগের ইন্টিগ্রেশনের প্রথমটা হলো -1/2 0 to 1 -1/2 0 to 1 dx প্লাস এটা যোগ করলে 3/2 প্লাস 1 5/2 ইন্টিগ্রেশন 0 to 1, আর এখানে থাকে 1/3 - 2x। আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রথম ভাগে উপরে নিচে টার্ম কাটা গিয়েছে, থাকে শুধু -1/2, এই জন্য -1/2টা লিখে ইন্টিগ্রেশন ডিএক্স লিখেছি। আর দ্বিতীয়টাতে 3/2 আর 1 যোগ করলে হয় 5/2, এটা আলাদা কনস্ট্যান্ট হিসাবে রেখেছি 1/3 - 2r6। গত ক্লাসে যেহেতু করেছি, তাই তোমরা গত ক্লাসের পড়াটা দেখলেও আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবে। তাহলে কত আসলো? -1/2, প্রথমটার রেজাল্ট হলো এক্স 0 to 1 প্লাস 5/2। এইটার ডিফারেন্সিয়েশন কত? 3 - 2x এর ডিফারেন্সিয়েশন কারো মনে আছে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এনিবডি? 3 - 2x এর ডিফারেন্সিয়েশন এটা কিন্তু জানতে হবে, পারবে না? 3 - 2x এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমার প্রশ্ন হলো ddx অফ 3 - 2x। 3 এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1, 1 into 2, তাহলে আমার আসছে -2। আমি যদি এই 3 - 2x এর ডিফারেন্সিয়েশন না জানি, তাহলে কিন্তু এই অঙ্ক পারবো না। এই যে -2 আসছে, এখন আমাদের কি করতে হবে? উপরে -2 দিতে হবে। ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্ট পাওয়া যায় সেটা উপরে বসাতে হবে, আর নিচে বসাতে হবে 3 - 6। আচ্ছা, উপরে বসালাম, এটা কিন্তু আমাদের ছিল না, তাহলে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে সেম টার্ম দিয়ে ভাগ করতে হবে। তা ভাগ করে দিই, 1/-2, এখানে -2 আর এখানে -2, ব্যালেন্স কাটা যাবে। তাহলে আগের মতই হলো। কেন করেছি? এখানে একটি ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য করেছি, এবং এটা গত ক্লাসে একবার করে দিয়েছি। এরপরে আমরা কি করেছি দেখো, এইখানে -1/2, এক্স এর আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, তাহলে 1 - 0, আর মাইনাস প্লাস মাইনাস, আর 5/4, 5/4, আর এটার রেজাল্ট হলো ln of 3 - 2y6, ln of 3 - 2y6। আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন আমরা সীমানা বসাবো। আচ্ছা, সীমানাটা কনস্ট্যান্ট বাদ দিয়েও বসাইতে পারি, কনস্ট্যান্ট সহ বসাইতে পারি। আমি কনস্ট্যান্ট বাদ দিয়ে সীমানাটা বসালাম। সীমানা কত? এখানে সীমানা দেওয়া হয়নি, 0 থেকে 1, তাহলে সীমানাটা হলো 0 থেকে 1। তাহলে এখানে আসতেছে -1/2 -5/4, আপার লিমিট কত? 1। আমরা যদি 1 বসাই, তাহলে 3 - 2, তাহলে হয় ln 1, আর 0 যদি বসাই, 3 - 0 ln 3। সরি, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে যেহেতু রেজাল্ট হয়ে গেছে। তাহলে -1/2 মাইনাস মাইনাস প্লাস 5/4 ln 3। এটা হলো আমাদের এই 3 নম্বর অঙ্কটার রেজাল্ট। আমি আবার বলছি প্রথম থেকে, যেহেতু গত ক্লাসে পড়িয়েছি, যদি এমনটা হয় প্রথমে নিচের টার্মটা উপরে লিখেছি, তারপরে উপরে যে -2x আছে এর সাথে এমন একটা কিছু গুণ করতে হয় যেন x হয়, এই মানটা আমরা অঙ্ক করে বের করেছি -1/2 এসেছে, এই -1/2। এতে করে আমাদের প্রথম ব্যালেন্স হয়েছে, কিন্তু -3/2 টার্মটা আমাদের ছিল না, তাই +3/2, আর আমাদের 1 ছিল তাই আমরা 1 এড করে দিয়েছি। এখন কি করলাম? দুই ভাগে ভাগ করলাম, এই সেপারেশন করলাম, আর 3/2 আর 1 যোগ করলে হয় 5/2। প্রথম অংশের ইন্টিগ্রেশন শুধু এক্স,
আর দ্বিতীয় অংশের ইন্টিগ্রেশন যে ফর্মুলা দিয়ে করতে হয়, নিচের অংশের ডিফারেন্সিয়েশন হতে হয় উপরের অংশ, আর উপরেরটা ডিফারেন্সিয়েশন করে দেখেছি সেটা -2 হয়েছে। এইভাবে আমরা ফর্মুলাটা করেছি। এখন আপার লিমিট 1 বসিয়েছি আর লোয়ার লিমিট 0 বসিয়েছি। ও ইন্টারেস্টিং, প্রশ্ন তো কেউ করনি, স্যার লন 1 এর মান কই গেল? লন 1 এর মান হলো 0, সেটা লিখি নাই। না লিখে আমরা এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস দিয়েছি। তা প্লাস দিয়েছি 4/5/4 লন 3। রেকর্ডিং এ আছে, যদি কোনো কোশ্চেন থাকে এনি টাইম তোমরা কোশ্চেন করতে পারবে। এই প্রশ্নটা এর মতো একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। গত ক্লাসে দিয়েছি এই টাইপের, সেখানেও থাকবে এখানেও থাকবে, যেন তোমরা সহজে নাম্বার অর্জন করতে পারো। এইগুলো আমাদের 3 নাম্বার অঙ্কটা। এখন আমি তোমাদের করাবো গত ক্লাসে 2 নাম্বার অঙ্ক, যেভাবে করিয়েছিলাম 2 নাম্বার অঙ্ক। দেখো 2 নাম্বার। তো 2 নাম্বার অঙ্কটা আমরা লাস্ট ফ্রাইডেতে দেখিয়েছি এই টাইপের হলে কিভাবে অঙ্কটা করতে হয়। স্যার বলেছিলাম ওয়াই যে ধরে কাজ করতে হবে। সাবস্টিটিউট করতে হবে বা ধরতে হবে। ওয়াই ধরে কাজ লেট করলে হবে। স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স সমান ওয়াই, অর্থাৎ বর্গমূলের ভিতরে যা থাকবে তাকে আমরা নতুন চলক ওয়াই হিসাবে ধরবো। করার পরে গত ক্লাসে বলেছে আরো দুটি কাজ করা লাগবে। সেটা হলো পার্শ্ববর্তী টার্মের মান বের করা লাগবে আর ডিফারেন্সিয়াল বের করা লাগবে। আজকে কিন্তু দুটি নয়, আজকে আরো একটি বেশি, 3টি। স্যার কেন 3টি? কারণ আগের ক্লাসে সীমানা ছিল না, আর আজকের ক্লাসে কিন্তু সীমানা আছে। তাহলে 3টা কাজ করতে হবে। একটাকে ধরেছি, ধরার পরে আমরা দেখতে পেয়েছি এখানে একটি কাজ আছে, এখানে একটি কাজ আছে, আর সীমানা একটা কাজ আছে। এই 3টি কাজ করলে আমাদের এই অঙ্কটা নতুন চলকে চলে যাবে। চলো দেখি এই 3টি কাজ কেমন বা কিভাবে করতে হয়। তাহলে আমরা প্রথম বর্গ করব, 1 - x সমান ওয়াই স্কোয়ার। তাই এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 1 - y² x। তাহলে x ইকুয়ালস টু যদি 1 - y² হয়, সুতরাং আমরা লিখতে পারি dx -2y dy। আমরা মনে হয় এটা গত ক্লাসে বলেছিলাম কিভাবে আসে। 1 এর ডিফারেন্সিয়াল 0 লিখে নাই, আর y² এর ডিফারেন্সিয়েশন 2y dy, মাইনাস থাকাতে মাইনাস। আমাদের ডিফারেন্সিয়ালের কাজটা হয়ে গেল। এখন বাকি আছে x+1। তাহলে আমরা এখন x+1 লিখবো। সুতরাং x+1 কত হবে? যেহেতু x এর মান 1 - y², তাহলে x+1 হবে 1 - y² + 1, দ্যাট ইজ 2 - y²। এই হলো দুইটা কাজ যা আমরা গত ক্লাসে করেছি, একটা ডিফারেন্সিয়াল বের করা আর একটা প্রতিবেশী টার্ম বের করা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি না, আমি অনলাইন ক্লাসে আছি ম্যাডাম, একটু অনলাইন ক্লাসে আছি, আমি ক্লাস শেষে ফোন করছি। জি ওকে, জি আচ্ছা। তাহলে লাস্ট ফ্রাইডে তো আমরা দুটি কাজ করেছিলাম, এখন কিন্তু কাজ আরেকটি বেড়ে গেছে, সীমানা চেঞ্জ। কিভাবে সীমানা চেঞ্জ করব দেখো। সীমানা চেঞ্জ করলে এইভাবে দাগ টেনে এক্স এবং করেসপন্ডিং ভেরিয়েবল হলো ওয়াই। আমাদের স্কেল হলো এটা, এই হলো সীমানা চেঞ্জিং স্কেল। এখন প্রশ্ন, এক্স এর কয়টি মান দেওয়া আছে এখানে বলো তো দেখি, কয়টি মান? দুইটি। দুটি মান। একটি হলো -3, আরেকটি হলো -3। এই -3 আমরা এখানে বসাবো। তাহলে বর্গমূলের ভিতরে 1 - -3 যদি বসাই, রেজাল্ট কত হয়? 1 - - +3 সমান 4 সমান কি, বুঝতে পেরেছো? আমরা এর মধ্যে যদি বসাই -3 যোগ বিয়োগ করলে আসে এটা 2। এরপরে আমরা যদি -8 বসাই, 1 - -8
তাহলে এটা হচ্ছে 9 অর্থাৎ 3 এখানে আসতেছে 3। এভাবে আমরা সীমানা পরিবর্তন করে নিলাম। আসলে ইন্টিগ্রেশন করার জন্য 3টি কাজ করা লাগছে, একটা সাবস্টিটিউশন আর 3টি ভ্যালু আমরা বের করেছি। এখন মূল ইন্টিগ্রেশনটা আমরা বাম দিকে করব। সুতরাং ইন্টিগ্রেশন অফ -3 থেকে -8 1/x+1 ইন্টিগ্রেশন অফ 1 - x dx এত সমান কি কি পাইলাম? -3 এর বিপরীতে y এর মান কত পেয়েছি? যেখানে x এর মান -3 ছিল তার বিপরীতে y এর মান কত পেয়েছি? -3 এর বিপরীতে y এর মান 2। কি 3 হবে না 2 হবে? 2 হবে। 2 হবে, এটা বুঝতে হবে। -3 এর বিপরীতে y এর মান 2 আর -8 এর বিপরীতে y এর মান 3। এবার dx সমান পেয়েছি -2y dy। এবার x+1 পেয়েছি 2 - y স্কয়ার। আর এই মানটা কত ধরেছিলাম? স্কয়ার রুট অফ 1 - x, এটা ধরেছি y। এই হলো y। আমি আবার বলছি, আমরা যে সাপোজিশন করেছি তার প্রত্যেকটা মান আমরা ওইখান থেকে ডান থেকে দেখে দেখে বসিয়েছি। সীমানা -3 এর পরিবর্তে এসেছে 2, -8 এর পরিবর্তে এসেছে 3, আর x+1 এর মান আমরা ক্যালকুলেশন করে বের করেছি 2 - y, আর স্কয়ার রুট অফ 1 - x হলো শুধু y, আর dx বের করেছি -2y dy। এই সব কিছু আমরা বসিয়েছি। এখন এটা একটু হিসাব নিকাশ করব। দেখো -2 কনস্ট্যান্ট, এটা বাম দিকে নিয়ে আসি। -2 আর 2 থেকে 3 y ক্যান্সেল, থাকে হলো 2 - y স্কয়ার। 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার -y স্কয়ার dy। 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার -y স্কয়ার। আচ্ছা, তোমাদেরকে লাস্ট ফ্রাইডেতে মেবি আমি 3টা ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়েছি। যদি দিয়ে না থাকি তাহলে এখন দিতে হবে। 3টা না, আমি 2টা দিব। 2টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, কারণ এরপরে ফর্মুলা ছাড়া আমরা সলভ করতে পারবো না আপাতত। তাহলে ফর্মুলাটা কি? আমি যদি দিয়ে না থাকি তাহলে ফর্মুলাটা দিয়ে নেই। এই দুটি ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশনের মনে রাখতে হবে। এক নাম্বার হলো ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস s² dx। এটা হলো 1/a tan ইনভার্স x/a প্লাস c। স্যার এটা একটি দিয়েছেন, 3টাই ফর্মুলা, দিয়েছেন স্যার। আমার মনে হয় আমি তোমাদেরকে দেইনি। জি স্যার আর দিয়েছেন স্যার, 3টা ফর্মুলা দিয়েছি, স্যার। ভেরি গুড, দিলে তো হলোই। আর 2 নাম্বার হলো ইন্টিগ্রেশন অফ s² - x² dx। দিলে তো ভালো, 1/2a ln অফ a - x a প্লাস x প্লাস c। আরেকটা ছিল, কিন্তু 3টা ছিল তাই না? যেহেতু দিয়েছি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হলো x² - a² dx 1/2a ln অফ x - a x প্লাস a প্লাস c। যেহেতু তোমরা অ্যাকনলেজ করেছো দিয়েছি, তাই আমি 3টে উল্লেখ করলাম। এখন প্রশ্ন, এই অঙ্কটা কোন ফর্মুলা দিয়ে হবে? এই অঙ্কটা কোন ফর্মুলার সাথে ম্যাচিং করে? প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? এটা কিন্তু আমাদের শিখতে হবে। হ্যাঁ, এটা হলো s² - x²। s² - x² কি প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? স্যার দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এখানে a বলতে √2, তাহলে দ্বিতীয়টার সাথে যেহেতু ম্যাচিং করে, তাই আমাদের রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে -2 ছিল, -2 থাকবে
1/2a 1/2 ইন্টু এ বলতে √2 1/2a ln অফ a মাইনাস এক্স, এ বলতে √2 মাইনাস ওয়াই, আর তারপরে হলো a প্লাস এক্স অর্থাৎ √2 প্লাস ওয়াই। ইন্টিগ্রেশন শেষ। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট কত? আপার লিমিট পেয়েছি 3 আর লোয়ার লিমিট পেয়েছি 2। তা আমাদের মূল ইন্টিগ্রেশনটা শেষ। এখন আমরা ফর্মুলা বসিয়ে দিয়েছি। 2 কাটা মাইনাস 1/√2 আসবে। আর এখানে প্রথমে আমরা √3 বসাবো, তারপরে প্রথমে y এর পরিবর্তে 3 বসাবো, তারপরে y এর পরিবর্তে 2 বসাবো। বসিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসতেছে? ফাইনাল রেজাল্ট আসতেছে 8f এর -1/√2। আমরা যদি 3 বসাই তাহলে ln অফ √2 মাইনাস √3 আর √2 প্লাস √3, সরি ভুল করছি, 3 বসালে শুধু 3 হবে, √2 মাইনাস 3 √2 প্লাস 3, এই মাইনাস যদি বসাই ln অফ √2 মাইনাস 2 আর √2 প্লাস 2, এই। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করে দিতে পারো, অথবা তুমি যদি এখানেই অ্যান্সার লিখো তাও কোনো সমস্যা নেই। এই হলো আমার তৃতীয় অঙ্ক। এই মেথডেরই একটি অঙ্ক থাকবে যা আমরা গত ক্লাসে করে দিয়েছি, আজকে আমরা করে দিলাম। সর্বশেষ ওই যে একটা অঙ্ক যা আমরা মুছিনি এখনো, এই 3টা অঙ্ক থেকে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ থাকবে, এবং ক্লাস টেস্ট আমরা এই 3টা অঙ্ক থেকেই নিব। এবার যে প্রবলেমটা দিয়েছিলাম সেটি ছিল এই টাইপের, যে 0 to π/2 0 to π/2 সাইন কিউব থিটা কস থিটা ডি থিটা, এটা ছিল আমাদের অঙ্কটা। তো এই প্রবলেমটা সলভ করতে হয় সাবস্টিটিউশন মেথড, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে। অর্থাৎ আমরা একটি ফাংশনকে কনসিডার করব, অন্য একটি ফাংশন পাবো। যেমন আমরা জানি সাইন থিটার ডিফারেন্সিয়েশন কস থিটা, তাই এই অঙ্কটাতে আমরা সাবস্টিটিউট করব যে লেট সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই, তাহলে তার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়াল করলে কি হয়? সাইন থিটা ডিফারেন্সিয়াল হলো cos থিটা, দেন d থিটা ইজ ইকুয়ালস টু vy। আবার সাবস্টিটিউশন করলে আমরা এই মানটা বের করলাম, cos থিটা d থিটার মান বের হয়েছে dy। সীমানা পরিবর্তন করতে হবে। এক্স এর সীমানা, থিটার সীমানা কত? 0 এবং π/2। আর আমরা চলে গিয়েছি y চলকের মধ্যে। এখন থিটা এর মান আমরা যদি এই সমীকরণে থিটা এর মান 0 ধরি, y এর মান কত হবে? তো কোনো আইডিয়া আছে? এখানে থিটার মান 0 ধরলে সাইন 0 সমান কত? এগুলি ভাই ডিপ্লোমাতে কিন্তু অনেক পড়েছো, সাইন 0 0 পড়েছো, ভুলে গেছো, কোনো সমস্যা নাই, এখন মনে রাখতে হবে সাইন 0 সমান 0। আবার শিখেছো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি অর্থাৎ সাইন π/2 সমান 1, এটাও শিখেছো, 1 হয়তো বা ভুলে 1 গেছো, এখন মনে করলেই হয়ে যাবে। এই, তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? 0 এর পরিবর্তে পেলাম 0, π/2 এর পরিবর্তে পেলাম 1, সাইন থিটা ধরেছি y, তাহলে এটা হবে y3, আর cos থিটা d থিটার পরিবর্তে পেয়েছি dy। শেষ। y কিউবের ইন্টিগ্রেশন
y to the power 4/4, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। 1 বসালে হয় 1/4 মাইনাস 0, রেজাল্ট হলো 1/4। এটি অ্যান্সার। তাহলে আমরা আবার বলতেছি, অনেকে বুঝতে পারোনি। প্রথমে সাইন থিটা সমান ধরেছি ওয়াই, পরীক্ষায় যে অঙ্কটা আসবে সাইন আর কোসাইন দিয়ে আসবে। পাওয়ার যেটাতে বেশি আসছে সেটাকে আমরা ধরবো অন্য চলো ওয়াই অথবা এক্স। একবার ডিফারেন্সিয়েট করলে প্রতিবেশীটা আসবে। তারপরে সীমানা পরিবর্তন করলাম, তারপরে সাইন কিউব থিটা দ্যাট ইজ ওয়াই কিউব, আর কস থিটা ডি থিটা হলো ডি ওয়াই। আর ওয়াই কিউবের ইন্টিগ্রেশন ওয়াই টু দা পাওয়ার 4/4, আর ওয়াই এর মান 1 বসালে 1/4, আর 0 বসালে 4/0। এই হলো 1/4। এটা অনেকটা সহজ অঙ্ক ছিল, কোনো সমস্যা নাই। তা আমরা এতক্ষণ এই যে আমাদের শেয়ারিং শেয়ারিং পোর্শন, সেখানেও এই আইটেমসটাই আমরা আলোচনা করেছি। শেয়ারিং এর একটা অঙ্ক নেইনি। শেয়ারিং এর দ্বিতীয় প্রবলেমটা তোমরা সলভ করবে। আমি যে 3টা অঙ্ক দিয়েছি এই 3টার প্রোটোটাইপ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই 3টার প্রোটোটাইপ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এক, ধরো -π/2 থেকে π/2 cos কিউব থিটা, আর হলো এটা সীমানাটা যা দিলাম দিয়েছি। ধরো এটা হলো ওই যে আগেরটাই দিচ্ছি যে সাইন টু দা পাওয়ার 5 থিটা, আর হলো cos থিটা ডি থিটা একটা। আরেকটি দিচ্ছি, ধরো 1/2x - 1 আর হলো x+1 dx। এটা 1, এটা 2। সীমানাটা কত? x এর মান তোমার ধরো x এর মান 3 থেকে শুরু করে 3 দিলে হয় 2, আর যদি 8 দাও তাহলে হবে 3 দাও। এটা দ্বিতীয় অঙ্ক, যা ওই দ্বিতীয়টার সাথে ম্যাচিং করে। এই গেল 2টা। আর 3 নাম্বার যে অঙ্কটা দিচ্ছি সেটি হলো নাম্বার 3, ইন্টিগ্রেশন 1 - 2x ডিভাইডেড বাই 3x+1 dx। আর x এর মান 0 থেকে 1, 0 থেকে 1। এই 3টা হোমওয়ার্ক করে তুমি আমাকে জমা দিবে আগামী শুক্রবারে, পরশুদিন। ঠিক আছে? পাশাপাশি যে 3টা আমি করে দিয়েছি সেগুলি তো করবেই। আর 6টা প্রপার্টি শিখিয়েছি, 7টা প্রপার্টি, 7টা প্রপার্টি ভালো করে শিখবো। তাহলে কিন্তু আমাদের এই 10 নাম্বার একেবারে সকলের পকেটে আসবে। আমি দেখতে পেয়েছি আজকে ক্লাসের উপস্থিতি অনেকটা ভালো। তোমরা এই মুহূর্তে 12-13 জন আছো, আরো ঢুকছিলা, আবার ঢুকে বের হচ্ছে, এমনটা হয়। আমি আজকে এখানে ক্লাস শেষ করছি। স্যার এই রেকর্ড ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হতো স্যার। এই যে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব। আর সকলেই প্রেজেন্ট যারা উপস্থিত ছিলেন। ওকে, আল্লাহ হাফেজ।